আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আমি আবারও হাজির হয়ে গেলাম, খুরশেদ আলম, আপনাদের সাথে বাংলা লাইভ এমসিকিউ সমাধান নিয়ে। আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো চলছিল সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের থাকছে বাংলা বিগত সালের প্রশ্ন সমাধান। আমাদের টার্গেট আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। আশা রাখছি আপনার এই বিগত সালের প্রশ্ন শুধু সমাধানই হবে না, এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, অতিরিক্ত তথ্য, প্রাসঙ্গিক যে তথ্য, সেই তথ্যগুলো আপনার আগামীর যে প্রস্তুতি বা আগামীর যে পরীক্ষা, সেই পরীক্ষায় আপনার আপনার পাতেই হবে এবং আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে। যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন। নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নাসরিন কবির, ভালো আছি। কেমন আছেন আপনি? এফ এন চৌধুরী, আপনি আচ্ছা, ধন্যবাদ সবাইকে। শ্যামলী ইলিনা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। আপনাদের এই অনুপ্রেরণা, আপনাদের প্রত্যেকটি শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আমাদের আগামীর ক্লাসে উজ্জীবিত করে। এই জন্য আশা রাখছি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। ওকে, লক্ষ্য করবেন আমাদের প্রথম যেই প্রশ্নটি আছে, প্রথম যে প্রশ্নটি থাকছে সেটি ধ্বনি পরিবর্তন থেকে। লক্ষ্য করেন আমাদের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে থাকবে, প্রত্যেকটি টপিকের থাকবে, এই ধারা চলমান থাকবে। লক্ষ্য করেন আজকের যে প্রশ্ন, লক্ষ্য করেন বলছি ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? লক্ষ্য করেন ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? বর্ণ বিপর্যয় কোনটি? দেখেন আছে রতন, আছে কবাট, আছে পিশাচ, আছে মুল্লুক। উত্তর কোনটি হবে? একটু কমেন্ট করবেন ঝটপট, ঠিক আছে? যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি পাশাপাশি বন্ধুদেরকে মেনশন করবেন। ওকে, একটু শেয়ার করে দিবেন ক্লাসটি। যারা আমার সাথে আছেন ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। একটু ঝটপট ক্লাসটি শেয়ার করে দিবেন এবং এই প্রশ্নটির উত্তর ঝটপট দিয়ে দিবেন। কোনটি হবে বলেন? একটু ঝটপট উত্তর করবেন, কোনটি হবে? 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? রতন, কবাট, পিশাচ, মুল্লুক। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করেন দেখেন প্রথমে যেটি আছে রতন। এই রতনটা কোথায় থেকে হয়েছে? রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন। লক্ষ্য করেন এখানে এটা যুক্ত বর্ণ ছিল, মনে রাখবেন যুক্ত বর্ণ যখন ভেঙে যাবে, যুক্ত বর্ণ যখন ভেঙে যাবে তখন সেটি হবে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, বা এর আরো কিছু নাম আছে, এটাকে বলা হয় স্বরভক্তি, স্বরভক্তি বলা হয়, বা এটাকে বলা হয় বিপকর্ষ, বিপ্রকর্ষ, বিপকর্ষ বলা হয়, বিপকর্ষ। ঠিক আছে, বিপকর্ষ। ওকে, আচ্ছা তাহলে রত্ন থেকে রতন এটা মধ্য স্বরাগম বা স্বরভক্তি, বা কি, বা হচ্ছে বিপকর্ষ। ওকে, এরপরে আসেন কবাট। শব্দটা ছিল কবাট, তাই না? কবাট থেকে, কবাট থেকে হইল কি? কবাট থেকে হইল কপাট, কবাট থেকে কি হইল? কপাট হইল। তাহলে এইটাকে কি বলা হয়? দেখেন শব্দের মধ্যে কোনো একটা আনকমন ব্যঞ্জন, আনকমন ব্যঞ্জন, শব্দের মধ্যে কোনো একটা আনকমন ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হবে, সেটাকে বলা হয় কি? সেইটাকে কিছুই বলে না, সেটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। কি বলে? ব্যঞ্জন বিকৃতি বলে, বিকৃতি। ওকে, এরপরে দেখেন যেটা আছে পিচাস। শব্দটা দেখেন পিচাস, তাই না? পিচাস থেকে কি? পিশাচ, পিশাচ, পিশাচ। লক্ষ্য করেন শব্দটা ছিল পিচাস, পিচাস থেকে হয়ে যাচ্ছে পিচাস। আচ্ছা পিচাস।
ওকে, দেখেন এই যে এই জায়গাতে যে কয়টা বর্ণ আছে এখানে সেম সে কয়টাই বর্ণ আছে, কিন্তু তফাৎটা কি? তফাৎ হচ্ছে দেখেন চটা ছিল আগে, তালব্য শটা ছিল পরে। আর এই পাশে এসে ঘটনা ঘটলো কি, তালব্য শ চলে আসছে আগে আর এই চটা আগে ছিল চলে গেল পরে, অর্থাৎ স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন, এক জায়গার জিনিস অন্য জায়গায় চলে যায়। রুমের মধ্যে যে কয়টা জিনিস আছে, যে কয়টা জিনিস ছিল এখনো সে কয়টা জিনিসই আছে, কিন্তু চেঞ্জ কি হয়েছে, আমাদের এই বোতলটা ছিল রুমের এই কর্নারে, চলে গেছে ওই কর্নারে, অর্থাৎ জাস্ট স্থান পরিবর্তন করেছে। যখন স্থান পরিবর্তন করবে, জায়গা বদল করবে, কিন্তু যে কটা বর্ণ ছিল সে কটা বর্ণই থাকবে, সেটাকে মনে রাখবো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। দুর্ঘটনার কারণে এক জায়গার জিনিস অন্য জায়গায় চলে গেছে কিন্তু ঘরের মধ্যেই আছে। তাহলে এইটাকে বলবো কি, এইটাকে বলবো বিকৃতি, না এটাকে বলবো কি, এটাকে বলবো ব্যঞ্জন। আচ্ছা ব্যঞ্জন, এটাকে বলবো ধ্বনি বিপর্যয়। কি বলবো? বিপর্যয়। বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে দুর্ঘটনা, ধ্বনি বিপর্যয়। ওকে, এরপরে দেখেন, লক্ষ্য করেন পরে যেটা আছে সেটা হচ্ছে মুলুক। এই মুলুক থেকে হয়ে গেল কি, মুলুক থেকে হয়ে গেল মুল্লুক। মুল্লুক শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাওয়া, কোনো একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্বতা, সেটাকে কি বলে? ব্যঞ্জন দ্বিত্বতা। তাহলে লক্ষ্য করবেন এইটা হচ্ছে মধ্য স্বরাগম, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এটা ধ্বনি বিপর্যয়, এটা কি? এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা বা দ্বিত্ব ব্যঞ্জন। এখন কথা হলো, অপশনে বলেছে বর্ণ বিপর্যয়। মনে রাখবেন যেটা বর্ণ বিপর্যয় সেটাই ধ্বনি বিপর্যয়, বর্ণ বিপর্যয় যেটা সেটাই ধ্বনি বিপর্যয়। তাহলে কোনটা? এই যে এইটা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর গ। এখানে সঠিক উত্তরটি গ। তাহলে যারা সঠিক উত্তর গ লিখেছেন তাদেরটা সঠিক হয়েছে। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর লিখেছেন, গ লিখেছেন, গ লিখেছেন, গ লিখেছেন, গ লিখেছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছেন যারা। ওকে, আসেন আমরা পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে চলে যাই। 2 নম্বর প্রশ্ন বলছে বড় থেকে বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? লক্ষ্য করেন এখানে ছিল কি, মুলুক থেকে মুল্লুক, অর্থাৎ শব্দের মধ্যে কোন একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাওয়া, সেটাকে বলছে কি ব্যঞ্জন দ্বিত্বতা বা দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে এই জায়গাতে 2 নম্বর কোশ্চেনে দেখেন তো, বড় থেকে হয়ে গেল বড্ড, অর্থাৎ এই যে ডয় বিন্দু র বা ড যেটাই থাকুক না কেন, এটা যখন ডাবল হয়ে যাবে তখন সেটা কি? সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। তাহলে এখানে কোনটা উত্তর দেখেন, লক্ষ্য করেন এই যে বিষমীভবন, ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন বিকৃতি, সমীভবন। তাহলে সঠিক উত্তর কোনটা? খ। সঠিক উত্তর খ। সঠিক উত্তর খ। 2 নম্বর সঠিক উত্তর খ। ওকে, আসেন পরের প্রশ্নটা দেখি। যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আপনাদের শেয়ার প্রত্যাশা করছি আমি, অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। আসেন পরের প্রশ্নটার দিকে লক্ষ্য করেন, অপিনিহিতির উদাহরণ কোনটি? অপিনিহিতি। অপিনিহিতি কি জিনিস? অপিনিহিতি কি জিনিস? অপিনিহিতি কিছুই না, মনে রাখবেন পরের রস্যই, পরের রস্যইকার এবং রস্যকার, রস্যইকার এবং রস্যকার আগে চলে আসবে। কোথায় আসবে? আগে আসবে। পরের রস্যইকার বা রস্যকারটা কি আসবে? আগে আসবে, পূর্বে আসবে, পূর্বে। ঠিক আছে, পূর্বে চলে আসবে। কেমন? দেখেন একটা শব্দ লিখলাম আজি, এই আজি থেকে হয়ে গেল আইজ। লক্ষ্য করেন, মনে রাখবেন কার চিহ্নগুলো সর্বদা ব্যঞ্জনের পরে বসে, কার চিহ্নগুলো ব্যঞ্জনের সর্বদা পরে বসে, কার চিহ্ন ব্যঞ্জনের সর্বদা পরে বসে। তাহলে এই যে কারটা আছে, এই কারটা কোথায় আছে? এই কারটা আছে বর্গীয় জয়ের সাথে, অর্থাৎ বর্গীয় জয়ের পরে অবস্থান করছে। এখন যখন এই কারকে আপনি রস্যইকারকে যখন এই বর্গীয় জয়ের পূর্বে নিয়ে চলে আসবেন, সেটাই হবে অপিনিহিতি। তাহলে লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, তাহলে এটা কি হচ্ছে? আজি। তাহলে এই যে আজি, এই আজি থেকে তাহলে রস্যইকারটা যখন বর্গীয় জয়ের আগে নিয়ে আসবেন পূর্ণ বর্ণ হয়ে যাবে, তখন সেটা হয়ে গেল আইজ। অর্থাৎ আজি থেকে আইজ, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমার অপিনিহিতি। তাহলে উত্তর ঘ। এবার দেখেন আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, শব্দটা আমি লিখছি কাব্য, কাব্য থেকে হয়ে গেল কাব্য। দেখেন শব্দটা লিখেছে নাব্য, নাব্য থেকে হয়ে গেল নাব্য। তাহলে এই যে এই শব্দগুলোর দিকে তাকান, আমি লিখছি কন্যা, এই কন্যা থেকে হয়ে গেল কন্যা। এই শব্দগুলোর দিকে তাকান, এই যে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন মনে রাখবেন
যুক্ত ব্যঞ্জনের পূর্বে যখন কখনো যদি রস্বই ধ্বনি চলে আসে, যদি যুক্ত বর্ণের ব্যঞ্জনের পূর্বে রস্বই ধ্বনি চলে আসে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা কি হবে, সেটা অপিনিহিতি হবে। যদি যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই বর্ণ চলে আসে, রস্বই ধ্বনি চলে আসে, তাহলে অবশ্যই সেটি কি হবে, সেটি অপিনিহিতি হবে। অর্থাৎ এই সবগুলো হচ্ছে অপিনিহিতির উদাহরণ, ভুল করেও মধ্য স্বরগম দাগানো যাবে না। তাহলে এই যে যুক্তবর্ণ দেখেন লক্ষ্য, এই লক্ষ্য থেকে হয়ে গেল কি, লক্ষ্য থেকে হয়ে গেল লক্ষ্য, লক্ষ্য। মনে রাখবেন এই যুক্তবর্ণটার উচ্চারণ হচ্ছে কখ, 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 ঠিক আছে, কখ উচ্চারণ হয়, শব্দের মাঝে বা শেষে কখ উচ্চারণ হবে, শুরুতে খ উচ্চারণ হবে। যাই হোক, এটার কখ উচ্চারণ হচ্ছে, সেই কখ লিখেছি। আর এই যুক্ত ব্যঞ্জনের পূর্বে একটা রস্বই দিয়েছি, এই লক্ষ্য থেকে লক্ষ্য, এটা কি, এটাই হচ্ছে অপিনিহিতি। ওকে, এটাই হচ্ছে অপিনিহিতি। যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। ওকে, এবার আসেন দেখেন এই জায়গাতে একটু লক্ষ্য করেন, মারি থেকে মায়ের, মারি থেকে মায়ের এইটা অপিনিহিতি, কিন্তু মার থেকে মায়ের এইটা অপিনিহিতি না, মার থেকে মায়ের এটা অপিনিহিতি না। দেখেন লক্ষ্য করেন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেখেন এই রস্বই কারটা র এর পরে ছিল, র এর আগে চলে আসছে, এই জন্য এটা অপিনিহিতি, এটা অপিনিহিতি। কিন্তু ময়াকার, ময়াকার র, র শব্দের মাঝখানে একটা রস্বই, এইটা কখনোই অপিনিহিতি হবে না, এটা হবে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম হবে, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। ক্লিয়ার, এটা মধ্য স্বরাগম হবে। এখন আসেন এই যে অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ, লক্ষ্য করেন শব্দের প্রথমে একটা অধ্বনি ছিল, এই অধ্বনিটা এখানে নাই, উঠে গেছে, বধ্বনিও উঠেছে, কোনো সমস্যা নাই। আমরা এটা স্বরধ্বনির দৃষ্টিকোণ থেকে যদি দেখি, স্বরধ্বনির দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে এটাকে আমরা অবশ্যই বলবো কি, আদি স্বরলোপ, আদি স্বরলোপ, আদি স্বরলোপ বলবো এটাকে, আদি স্বরলোপ। ঠিক আছে, দেখেন ডেস্ক, ডেস্ক থেকে কি হয়ে গেল, ডেস্ক। অর্থাৎ এই যে দন্তস্বর ক যুক্ত অবস্থায় ছিল, দন্তস্বর ছিল আগে, ক ছিল পরে, আর এই জায়গাতে এসে ঘটনা ঘটলো কি, এখানে হসন্ত হবে। ঠিক আছে, এই জায়গাতে এসে ঘটনা ঘটলো, কটা এসেছে আগে, দন্তস্বর চলে গেছে পরে। অর্থাৎ এই যে স্থান পরিবর্তন মানে দুর্ঘটনা, বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়। ওকে ফাইন। এবার দেখেন জন্ম থেকে জন্ম, দুইটা বর্ণ দিকে লক্ষ্য করেন, এইটা দন্তন্য, এটা ম, আর এটা কি ঘটনা ঘটলো, ম যোগ ম, অর্থাৎ দুইটা ভিন্ন বর্ণ সমবর্ণের মানে পরিণত হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে সমীভবন, এটাকে বলা হয় সমীভবন। দুইটা অসমান বর্ণ যখন সমান বর্ণ হবে, তখন আমরা বলবো সেটাকে সমীভবন। দুইটা সমান বর্ণ যখন অসমান বর্ণ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো বিষমীভবন। কেমন, দেখেন একটা শব্দ লিখেছি লাঙল, এই লাঙল শব্দের দিকে তাকান, লাঙল থেকে হয়ে গেল নাঙল। দেখেন দুইটা সমবর্ণ ছিল, দুইটা সমান বর্ণ ছিল, দুইটা সমান বর্ণের মধ্যে একটা বর্ণ চেঞ্জ হয়ে গেছে, আরেকটা বর্ণ ঠিক আছে। অর্থাৎ দুইটা সমান বর্ণ যখন অসমান বর্ণ হবে, তখন সেটাকে বলবো বিষমীভবন, বিষমীভবন বলবো। আর যখন দুইটা অসমান বর্ণ সমান বর্ণ হবে, তখন সেটাকে বলবো সমীভবন, সমীভবন বলবো। ক্লিয়ার? ওকে, এরপরের কোশ্চেনটা আসেন, লক্ষ্য করেন পরের কোশ্চেনটা আসেন, 4 নম্বর কোশ্চেন বলছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় মানে কি, এই যে আমরা একটু আগে পড়লাম। তাহলে লক্ষ্য করেন এখানে দেখেন পিশাচ থেকে কি, আচ্ছা আচ্ছা সরি, এখানে বলছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয় কোনটি, নয় কোনটি। ওকে ফাইন, দেখেন পিশাচ থেকে পিচাস, অর্থাৎ এই যে তালবস আগে ছিল, চ পরে ছিল, এখানে এসে ঘটনা ঘটলো কি, চ আগে আসলো, স পরে গেল, অর্থাৎ স্থান পরিবর্তন, এটা ধ্বনি বিপর্যয়। বাক্স দেখেন ক আর স যুক্ত অবস্থায়, ঘটনা ঘটলো কি, স আগে আসলো, ক পরে গেল, অর্থাৎ স্থান পরিবর্তন, এটাও ধ্বনি বিপর্যয়। দেখেন রিক্সা, রিক্সা থেকে রিস্কা, দেখেন এই যে ক কয়ের সাথে যুক্ত আছে স, এপাশে সে স হলো, ক হলো, অর্থাৎ স্থান পরিবর্তন, অর্থাৎ এটাও ধ্বনি বিপর্যয়। এদিকে দেখেন স্কুল, স্কুল শব্দের শুরুতে একটা রস্বই ধ্বনি পাওয়া গেছে, এই পাশে এসে শব্দের শুরুতে একটা রস্বই ধ্বনি পাওয়া গেছে, অর্থাৎ এইটা হচ্ছে আদি স্বরাগম, আদি স্বরাগম বা স্বরাগম, বা এটাকে বলতে পারি আমরা সম্পকর্ষ, না সরি সম্পকর্ষ না, আদি স্বরাগম কখনো সম্পকর্ষ না, স্বরলোপটা হচ্ছে সম্পকর্ষ। যাই হোক, এখন দেখেন তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ। 4 নম্বর প্রশ্নের উত্তর কি, 4 নম্বর প্রশ্নের উত্তর ঘ। যারা ঘ উত্তর করেছেন সঠিক উত্তর, অনেকে ক লিখেছেন, এ লিখেছেন, অনেকে অনেকে এ লিখেছেন, এ লিখেছেন, এ লিখেছেন, ঠিক আছে। আচ্ছা এ হবে না, এটা হবে ঘ, 4 নম্বর উত্তরটা হবে ঘ।
4 নম্বর উত্তর হবে ঘ। যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করে দেবেন, ক্লাসটি শেয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আসেন পরের প্রশ্ন। বলছি 5 নম্বর কোশ্চেন, বলছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে? অর্থাৎ ভিন্ন ধ্বনি, ভিন্ন ধ্বনি, ভিন্ন ধ্বনিটা হয়ে যাবে কি একই ধ্বনি, একই ধ্বনি হয়ে যাবে, ভিন্ন ধ্বনি একই ধ্বনি। দেখেন একটু আগে আমি আপনাদেরকে উদাহরণে দেখালাম জন্ম, জন্ম থেকে হয়ে গেল কি জন্ম, অর্থাৎ ন আর ম দুইটা ভিন্ন ধ্বনি ছিল, হয়ে গেল ম আর ম, দুইটা দেখেন সেম ধ্বনি হয়ে গেল। যখন দুইটা ভিন্ন ধ্বনি সেম ধ্বনি হয়ে যাবে তখন সেটাকে বলবো কি? সেটাকে বলবো সমীভবন। কি বলবো? সমীভবন। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 5 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সমীভবন, সমীভবন, সমীভবন। 5 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সমীভবন, অর্থাৎ উত্তর গ। 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? গ হবে। 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? গ হবে। আসেন 6 নম্বর প্রশ্ন, বলছে ধরিয়া থেকে ধরে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? ধরিয়া থেকে ধরে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? অন্তর্হতি, অভিশ্রুতি, সমীভবন, স্বরসঙ্গতি। ঝটপট উত্তর করবেন, ঝটপট উত্তর করবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন 119 জন। আমি রিকোয়েস্ট করব ক্লাসটি আপনারা একটু শেয়ার করবেন, শেয়ার করে দিলে এই সংখ্যাটা আমাদের 150 ছাড়িয়ে যাবে, ঠিক আছে? একটু শেয়ার করবেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি 126 জন আমাদের সাথে যুক্ত হয়েছেন, ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? একটু ক্লাসটি শেয়ার করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন। ওকে আসেন, তাহলে এটা কি হচ্ছে 6 নম্বর। 6 নম্বর প্রশ্নের উত্তরটা কি একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। 6 নম্বর প্রশ্ন, ধরিয়া থেকে ধরে, অর্থাৎ এই যে ধরিয়া, এই ধরিয়া থেকে কি? এই ধরিয়া থেকে ধরে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তর্হতি, অভিশ্রুতি, সমীভবন, স্বরসঙ্গতি। ঝটপট উত্তর করবেন, ঝটপট ঝটপট ঝটপট, দ্রুত উত্তর করবেন, দ্রুত দ্রুত। আমি দেখতে পাচ্ছি উত্তর করছেন, কেউ উত্তর করছেন অভিশ্রুতি, কেউ উত্তর করছেন অন্তর্হতি, কেউ উত্তর করছেন সমীভবন। আচ্ছা দেখা যাক, দেখা যাক কোন উত্তরটা আমাদের সঠিক উত্তর হবে, কোন উত্তরটি আমাদের সঠিক উত্তর হবে। একটু ঝটপট কমেন্ট করবেন, ঝটপট ঝটপট, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা সবাই লিখছেন, ম্যাক্সিমাম লিখেছেন অভিশ্রুতি, তাই না? আচ্ছা ধরিয়া থেকে ধরে, লক্ষ্য করেন শব্দটা ছিল ধরিয়া, এই ধরিয়া থেকে হয়ে গেল কি? ধরিয়া থেকে হয়ে গেল ধৈর্যা, ধৈর্যা, এই ধৈর্যা থেকে হয়ে গেল কি? ধরে। দেখেন মারিয়া, মারিয়া, মারিয়া থেকে মাইররা, মাইররা, মাইররা থেকে মেরে, হ্যাঁ কাটিয়া, কাটিয়া থেকে দেখেন কাটিয়া থেকে কাইটটা, 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 কাইটটা থেকে কেটে, হ্যাঁ দেখেন হাটুয়া, হাটুয়া থেকে, হাটুয়া থেকে কি? হাউটা, হাউটা, হাউটা থেকে কি? হেটো, হেটো, হেটো। লক্ষ্য করেন এখানে আমি যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। আপনাদেরকে একটু আগে আমি অপিনিহিতে শিখালাম। অপিনিহিতে কি বলেছি? অপিনিহিতে বলেছি পরের রস্বই বা রস্যকার আগে চলে আসবে, আগে আসবে। দেখেন এই জায়গাতে একটু লক্ষ্য করেন, এই যে যে শব্দগুলো লিখেছি ধরিয়া, এই ধরিয়ার রস্বইকারটা রয়ের পরে আছে, কার সর্বদা ব্যঞ্জনের পরে থেকে। এবার দেখেন এই রস্বইকারটা রয়ের আগে দিয়েছি পূর্ণ বর্ণ রূপে, হয়ে গেছে ধৈর্যা। এই ধৈর্যা থেকে দেখেন প্রমিত হয়ে হচ্ছে কি ধরে। মনে রাখবেন আমাদের বাংলা সিনেমাতে একজন বিখ্যাত ব্যক্তি আছে, নাম আমাদের ডিপজল দাদু। ডিপজল দাদু, ডিপজল। এই ডিপজল যে ভাষায় কথা বলে, হ্যাঁ সেই ভাষাটা তো আপনারা বুঝেন, সেটা হচ্ছে অপিনিহিতি। ধৈর্যা, মাইররা, কাইট্টা, হ্যাঁ খাইয়া, এরকম ফালাইমু, হ্যাঁ এরকম আর কি, যে তার ডায়লগ গুলো আছে সুন্দর সুন্দর, এই বিষয়গুলো হচ্ছে কি অপিনিহিতি, অপিনিহিতি। আর মনে রাখবেন সিনেমা বলেন বা যে আর্ট যেগুলো আছে এগুলোতে যারা হিরো বা হিরোইন, ঠিক আছে, তাদের যে ভাষা সেটা সুন্দর ভাষা, সুশ্রী ভাষা। অভিশ্রুতি, অভি মানে সুন্দর, শ্রুতি মানে শোনায়, অর্থাৎ সুন্দর শোনায় যা, এই ভাষাগুলো সুন্দর শোনায়। এই সুন্দর ভাষাগুলো দেখেন এগুলো হচ্ছে মূলত অভিশ্রুতি, সুন্দর ভাষাগুলো হচ্ছে অভিশ্রুতি।
তাহলে এই যে এই ধরিয়া থেকে যদি ধৈর্যা বলি তাহলে হবে অপিনিহিতি। কি হবে? অপিনিহিতি হবে, অপিনিহিতি। আর যখন বলবো ধরে তাহলে সেটা হবে অভিশ্রুতি। তাহলে এইটা পর্যন্ত যদি বলি তাহলে অপিনিহিতি, আর যদি এইটাকে ধরি তাহলে হবে অভিশ্রুতি। তাহলে ধরিয়া থেকে ধরে, ধৈর্যা বলেনি, ধৈর্যা বললে অপিনিহিতি হইতো, কিন্তু ধৈর্যা যেহেতু বলেনি, বলেছে কি ধরে, তাহলে সেটা হবে কি অভিশ্রুতি। অর্থাৎ উত্তর খ, উত্তর খ জয় যুক্ত হয়েছে, জয় যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি অভিশ্রুতি। অভিশ্রুতি উত্তর হবে অভিশ্রুতি। আসেন পরের প্রশ্নটার দিকে চলে যাই। 7 নম্বর বলছে ট্যাক্স থেকে ট্যাক্সো, এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? ট্যাক্স থেকে ট্যাক্সো, দেখেন ট্যাক্স, ট্যাক্স, এই ট্যাক্স থেকে কি বলছে? ট্যাক্সো, ট্যাক্সো। দেখেন লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন, এদিকে একটু লক্ষ্য করবেন, এদিকে একটু লক্ষ্য করবেন। দেখেন এই যে এতটুকু কি এই এতটুকু না, এই যে ট্যাক্স, এই ট্যাক্স, এই ট্যাক্সের সাথে কি ওকার যুক্ত হয়নি? দেখেন তো এই যে যুক্ত বর্ণ, এই যে কর স যে যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণের সাথে কি ওকার যুক্ত হয়নি? এই পাশ থেকে এই পাশে আসার পরে যুক্ত হয়েছে কিনা বলবেন, যুক্ত হয়েছে কিনা বলবেন, একটু দ্রুত বলবেন, যুক্ত হয়েছে কিনা? নিশ্চয় যুক্ত হয়েছে, আলবৎ যুক্ত হয়েছে, অবশ্যই যুক্ত হয়েছে। যদি যুক্ত হয়ে থাকে কোথায় যুক্ত হয়েছে? দেখেন এতটুকু এতটুকু সেম জিনিস কেটে দেন, তাহলে কোথায় থাকছে ও? ওটা থাকছে শব্দের শেষে। তাহলে শেষে কি ঘটনা ঘটলো? এই পাশ থেকে যখন এই পাশে এসেছি দেখেছি একটা স্বরের আগমন ঘটেছে, একটা স্বরধ্বনি এসেছে। কোথায় এসেছে? শেষে এসেছে। এই জন্য এটার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। এটার নাম কি? এটার নাম হচ্ছে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। তাহলে এটা কোথায় আছে দেখেন, ক নম্বরে আছে অন্তঃস্বরাগম, খ নম্বরে আছে অভিশ্রুতি, গ নম্বরে আছে ধ্বনি বিপর্যয়, ঘ নম্বরে আছে মধ্য স্বরাগম। তাহলে আমার উত্তর হচ্ছে ক, অন্তঃস্বরাগম। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। 7 নম্বর প্রশ্নের উত্তর কি? 7 নম্বর প্রশ্নের উত্তর ক, 7 নম্বর প্রশ্নের উত্তর ক। আসেন পরের প্রশ্নের দিকে চলে যাই। 8 নম্বর প্রশ্ন বলছে মর্মর থেকে মার্বেল, এটি কোন ধরনের ধ্বনির প্রক্রিয়া? মর্মর থেকে মার্বেল, মর্মর দিকে তাকান, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন দীপ্ততা, বিষমী ভবন, ব্যঞ্জন বিকৃতি, কোনটি হবে? ঝটপট উত্তর করবেন, ঝটপট উত্তর করবেন। 8 নম্বর প্রশ্ন বলছে মর্মর থেকে মার্বেল, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? মর্মর থেকে মার্বেল, মর্মর থেকে মার্বেল। দ্রুত দ্রুত ঝটপট কমেন্ট করবেন, দ্রুত। 8 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? দ্রুত কমেন্ট করবেন। আর ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন, যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ক্লাসটি শেয়ার হচ্ছে না, ক্লাসটি শেয়ার হচ্ছে না, প্লিজ ক্লাসটি শেয়ার করবেন, ফার্স্ট ক্লাসটি শেয়ার করবেন খুব দ্রুত, খুব দ্রুত। বলেন কোনটি হবে? আমি দেখতে পাচ্ছি কেউ লিখেছেন এ, কেউ লিখেছেন ডি, কেউ লিখেছেন খ। আচ্ছা, ক থেকে ডিতে কি আছে? ব্যঞ্জন বিকৃতি। খ থেকে আছে ব্যঞ্জন দীপ্ততা। আচ্ছা দেখা যাক আর কি উত্তর আসতে পারে, আর কি উত্তর আসতে পারে? ঝটপট ঝটপট বলেন বলেন বলেন। নোয়াখালীর মানুষ বলে, আচ্ছা নোয়াখালীর মানুষ কি বলে? আই হাইতান্ন নাকি পানিরে হানি বলে? হ্যাঁ, পানিরে কি বলে? পানিরে বলে হানি, হানি, হানি মানে তো মধু, তাই না? তাহলে পেঁপে কে কি বলে? পেঁপে, পেঁপে। এ বলেন তো নোয়াখালীর কারা আছেন বলেন, পেঁপেরে কি বলে? হ্যাঁ আমি বলে দিই, পেঁপেরে বলে হাইয়া। হ্যাঁ আচ্ছা, ঝাড়ুরে কি বলে? ঝাড়ু, ঝাড়ু। হ্যাঁ হিসা মার, হিসা, হিসা। আচ্ছা আসেন, ওকে লক্ষ্য করেন তাহলে এটা কি হবে? এটা হবে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি হবে? 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন? আচ্ছা আমরা একটু দেখি 8 নম্বর প্রশ্নে কি আছে। মর্মর থেকে মার্বেল, মর্মর থেকে মার্বেল আছে তাই না? আচ্ছা দেখেন মর্মর থেকে মার্বেল, লক্ষ্য করেন মর্মর, মর্মর থেকে কি? মর্মর থেকে মার্বেল। আচ্ছা আমরা এটা দেখবো কি? এটা আমরা দেখতে পাচ্ছি ধ্বনি বিপর্যয় আছে, ব্যঞ্জন দীপ্ততা আছে, বিষমী ভবন আছে, ব্যঞ্জন বিকৃতি আছে। অর্থাৎ এখানে পরিবর্তনটা হচ্ছে ব্যঞ্জনের পরিবর্তন। কার পরিবর্তন? ব্যঞ্জনের পরিবর্তন, ব্যঞ্জনের পরিবর্তন। আমরা এখানে কোনো স্বরবর্ণকে, স্বরবর্ণকে, স্বরধ্বনিকে আমি কাউন্ট করব না, কাউন্ট করব না, ঠিক আছে? কাউন্ট করব না। টাকারে তারা টেহা বলে না টিয়া বলে? টিয়া, টিয়া। হ্যাঁ আচ্ছা
লক্ষ্য করেন, দেখেন এই জায়গাতে কি বলছে মর্মর, তাহলে দেখেন মর্মর, মর অমর, মর অমর, মর অমর, মর অমর, মর্মর, ঠিক আছে। লক্ষ্য করেন শব্দটা হচ্ছে এরকম, মর অমর, মর অমর। এই মর্মর থেকে কি হলো, ময়াকার রমার, বয়কার লবেল, মার্বেল। লক্ষ্য করেন ব্যঞ্জন কয়টা আছে, ব্যঞ্জন কয়টা আছে বলেন। আচ্ছা লক্ষ্য করেন, মর্মর শব্দ দিকে তাকান, একটু লক্ষ্য করবেন। এই মর্মরে ম কয়টা আছে, ম আছে দুইটা, র আছে দুইটা। এবার দেখেন এই যে ম, এই যে ম, পরের মটা কি হয়েছে দেখেন, এই প্রথম মটা ঠিক আছে, পরের মটা ব হয়ে গেছে, অর্থাৎ এই মটা ব। দ্বিতীয় দেখেন এই যে র, এই যে র, র র, এই যে দেখেন প্রথম র ঠিক আছে, দ্বিতীয় রটা ল হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাতে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, প্লিজ একটু শুনবেন, আমি এই জায়গাতে আপনাকে বোঝাতে চাচ্ছি দুইটা ম ছিল, প্রথম মটা ঠিক আছে, পরের মটা ব হয়েছে। এদিকে দেখেন দুইটা র ছিল, প্রথম র ঠিক আছে, পরের রটা কি হয়েছে, ল হয়েছে, ল ল। অর্থাৎ দুইটার মধ্যে একটা বর্ণ চেঞ্জ, যখন সম উচ্চারণের বা সমান দুইটা বর্ণের একটা বর্ণ পরিবর্তন হবে, অর্থাৎ সমান যখন অসমান হবে তখন সেটাকে বলবো বিষমী ভবন। এবার বলেন কাদের উত্তর হয়েছে, বিষমী ভবন কারা দাগিয়েছেন। 7 নম্বর না সরি 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 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 গ উত্তর হবে বিষমী ভবন, বিষমী ভবন, ঠিক আছে, বিষমী ভবন হবে, বিষমী ভবন। ওকে ওকে ওকে, বিষমী ভবন হবে, বিষমী ভবন হবে। 8 নম্বর প্রশ্নের উত্তর বিষমী ভবন। 9 নম্বরে আসেন, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি কি জিনিস, প্লিজ একটু লক্ষ্য করেন, ব্যঞ্জন বিকৃতিটা কি জিনিস। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতিটা হচ্ছে আনকমন কোন একটা ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে রূপান্তরিত হবে। অর্থাৎ সে ছিল কবি, আপনি এবার কবিরে বলছেন এ কবি তুমি আজ থেকে কবি না, তুমি আজ থেকে গবি। বলছে কবিতা লিখেছেন, আপনার কবিতার কবিতা হয় নাই, হয়ে গেছে গবিতা। লক্ষ্য করেন এই যে কোন একটা আনকমন ব্যঞ্জন, লক্ষ্য করেন তো এই জায়গাতে ক কয়টা আছে, ক দেখেন একটা আছে, একটা ক, একটা বর্ণ আনকমন বর্ণ, এই বর্ণটা চেঞ্জ হয়ে গেল, আরেকটা বর্ণে পরিবর্তন হয়েছে। কয়েকটা বর্ণ ছিল সেই বর্ণ অন্য একটা বর্ণে পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আনকমন বর্ণ কেন বলছি। লক্ষ্য করেন শব্দটার দিকে তাকান, লাল, লাল থেকে হয়ে গেল নাল। লক্ষ্য করেন শব্দটা ছিল লেবু, লেবু থেকে হয়ে গেল নেবু। এই প্রথমটা হবে কি, প্রথমটা হবে বিষমী ভবন, বিষমী ভবন। আর দ্বিতীয়টা হবে কি, দ্বিতীয়টা হবে ব্যঞ্জন বিকৃতি, দ্বিতীয়টা হবে ব্যঞ্জন বিকৃতি। প্লিজ একটু লক্ষ্য করেন ব্যঞ্জন বিকৃতি। কেন ব্যঞ্জন বিকৃতি, কেন ব্যঞ্জন বিকৃতি, দেখেন এখানে ল, এখানেও ল চেঞ্জ হয়েছে, এখানেও ল চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে দুইটা ল ছিল, দুইটা ল ছিল সম উচ্চারণের, সম উচ্চারণের দুইটা সমান বর্ণ যখন অসমান হবে তখন সেটা হবে বিষমী ভবন। আর আনকমন একটা বর্ণ অন্য বর্ণে পরিবর্তন হবে মানে সেটা ব্যঞ্জন বিকৃতি। তাহলে এবার আপনি অপশনের দিকে তাকান, দেখেন ফাল্গুন, ফাল্গুন থেকে ফাগুন, একটা বর্ণ গ ছিল, এই গটা সরি একটা বর্গ ল ছিল, এই লটা এখানে এসে লোপ পেয়ে গেল, এখান থেকে এসে উঠে গেল। যখন শব্দের মধ্য থেকে কোন একটা আনকমন ব্যঞ্জন উঠে যাবে তখন সেটাকে বলা হবে অন্তর্হতি, অন্তর্হতি বলা হয়, অন্তর্হতি। দেখেন বউ দিদি সমোচ্চারণের দুইটা যখন থেকে একটা উঠে যাবে তখন সেটা বলবো ব্যঞ্জন চ্যুতি, সেটার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। মানে সমান উচ্চারণে দেখেন এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, কিন্তু দুই উঠার মধ্যে পার্থক্য আছে। এখানে একটা বর্ণ ল ছিল, একটাই বর্ণ, এবং সেই বর্ণটা উঠে গেছে, তার মানে এটা অন্তর্হতি। আর এখানে দিদি, দুইটা দিদি ছিল, দুইটা দিদি থেকে একটা দি উঠে গেছে, এই জন্য এটা কি ব্যঞ্জন চ্যুতি। এবার দেখেন শব্দটা হচ্ছে ধোবা, এই ধোবা থেকে হয়ে গেল ধোপা। অর্থাৎ ব একটা আনকমন বর্ণ, এই আনকমন বর্ণ অন্য বর্ণে পরিণত হলো, ব হয়ে গেল প, এই জন্য এটা কি, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। ধরিতে থেকে ধরতে, এটাকে কি বলবেন, ধরিতে থেকে ধরতে, দেখেন ধরিতে, ধরিতে থেকে ধরতে, এই যে দেখেন রস্বই ছিল, এই রস্বই ধ্বনিটা এই পাশে এসে উঠে গেল, রস্বই ধ্বনি উঠে গেল, ধরিতে থেকে ধরতে, এটা কি রস্বই ধ্বনি উঠে গেল, এই জন্য এটাকে আমরা বলতে পারি কি, এইটাকে আমরা বলতে পারি মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ, স্বরধ্বনি লোপ পেয়েছে, মধ্য স্বরলোপ।
এটা হচ্ছে মধ্য স্বরলোপ। ওকে, আসেন পরের যে প্রশ্নটা আছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা একটু দেখি। বলছে গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? প্লিজ যারা আমার সাথে যুক্ত আছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই একটু শেয়ার করেন। আপনাদের শেয়ার প্রত্যাশা করছি, ক্লাসটা একটু শেয়ার করবেন, ক্লাসটা একটু শেয়ার করবেন, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করবেন। আচ্ছা, লক্ষ্য করেন এই প্রশ্নটার দিকে তাকান। শব্দটা হচ্ছে গল্প। এই গল্প থেকে হয়ে গেল কি? গল্প থেকে হয়ে গেল গপ্প। চেঞ্জ কোথায়? চেঞ্জ কোথায়? আপনি চেঞ্জ দেখেন, পরিবর্তন দেখেন। এই গ ঠিকই আছে, ঠিকই আছে, গ এর কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হয়েছে কোথায় দেখেন? এই যে ল আর প যুক্ত বর্ণ ছিল, এই যুক্ত বর্ণটা কি হয়ে গেল? প প। অর্থাৎ লক্ষ্য করেন এখানে ল ছিল আর প ছিল, এখানে হয়ে গেল প প। অর্থাৎ দুইটা আলাদা বর্ণ সমান বর্ণ হয়েছে। আলাদা বর্ণ সমান বর্ণ, আলাদা বর্ণ সমান বর্ণ। সমান বর্ণ হওয়া মানে কি? সমান বর্ণ হওয়া মানে হচ্ছে সমীভবন। মানে কি? মানে হচ্ছে সমীভবন। আলাদা বর্ণ সমান বর্ণ হওয়া মানেই হচ্ছে সমীভবন, মানেই সমীভবন। তাহলে এটা কি হবে? এটা হবে সমীভবন। উত্তর ঘ। 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ঘ। 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ঘ। 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ঘ। ঠিক আছে, অনেকে বিষয় ভবন লিখছেন, অনেকে আবার কি লিখছেন? অনেকে আবার অসমীকরণ লিখছেন। অসমীকরণ কেন হবে না? অসমীকরণ কেন হবে না? দেখেন আমি একটা শব্দ লিখছি ধপ 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 ধপ। ধপ ধপ থেকে হয়ে গেল কি? ধপা ধপ ধপা ধপ ধপা ধপ টপা টপ ঘপা ঘপ ঘচা ঘচ। হ্যাঁ, এই দেখেন এগুলো কি? এরকম দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দের সমান উচ্চারণটাকে অসমান করতে দ্বিরুক্ত শব্দ, এইটা এইটা সেম উচ্চারণ। এই সেম উচ্চারণ যখন যে শব্দগুলো আছে, যে শব্দাংশগুলো সেম উচ্চারণ আছে, তাদের মাঝখানে একটা আধ্বনি, অর্থাৎ দ্বিরুক্ত শব্দের মাঝে আধ্বনি নিয়ে আসাটাকে বলা হয় কি? আধ্বনি নিয়ে আসাটাকে বলা হয় অসমীকরণ। এইটাকে বলা হয় অসমীকরণ। সুতরাং এই অসমীকরণ তো হবেই না। অর্থাৎ সম উচ্চারণ, অর্থাৎ মনে রাখবেন দ্বিরুক্ত শব্দের মাঝে আধ্বনি আসা মানে হচ্ছে কি? অসমীকরণ। দ্বিরুক্ত শব্দের মাঝে আধ্বনি আসা মানে কি? অসমীকরণ। ঠিক আছে, অসমীকরণ। ওকে, এরপরে আসেন পরের যেটা আছে, লক্ষ্য করেন 11 নম্বর কোশ্চেন। বলছে ধার। ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। ধার শব্দটি যে ধ্বনি প্রক্রিয়ার দৃষ্টান্ত। ধার শব্দের, লক্ষ্য করবেন ধার শব্দ, ধার। আচ্ছা, ধার শব্দটা কি? দেখেন শব্দটা হচ্ছে উদ্ধার। উদ্ধার থেকে কি? উধার থেকে উধার, উধার থেকে ধার, উধার থেকে ধার। ওকে, এখন আসেন এই জায়গাতে একটা ব্যাপার হচ্ছে, লক্ষ্য করেন এখানে বলছে বিপকর্ষ। বিপকর্ষ মানে কি? বিপকর্ষ মানে কি? বিপকর্ষ মানে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া। বিপকর্ষ মানে কি? বিপকর্ষ মানে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া। আপনাকে প্রথম প্রশ্নে দেখিয়েছি, প্রথম প্রশ্নে বিপকর্ষ, বিপকর্ষ মানে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া। মধ্য স্বরাগম মানে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া। তারপরে আরেকটা কি ছিল? স্বরভক্তি। স্বরভক্তি মানে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া। অর্থাৎ এটা হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া। লক্ষ্য করেন তো এখানে কি যুক্ত বর্ণ ভাঙছে? এরকম কি হয়েছে? দেখেন তো যত্ন, এই যত্ন থেকে হয়ে গেছে যতন। দেখেন তো এরকম যুক্ত বর্ণ কি ভাঙছে কোথাও? হ্যাঁ, ভাঙছে? ভাঙছে? ভাঙে নাই তো, তার মানে এটা তো হবেই না, বিপকর্ষ হবে না। এবার স্বরভক্তি। স্বরভক্তি মানে কি? বিপকর্ষের আরেকটি নাম হচ্ছে স্বরভক্তি, মানে যেটা সব বিপকর্ষ সেটা স্বরভক্তি। বাদ। এবার সম্পকর্ষ। সম্পকর্ষ মানে কি? সম্পকর্ষ মানে হচ্ছে স্বরধ্বনি লোপ পাবে, স্বরধ্বনি লোপ পাবে, স্বরলোপ, স্বরধ্বনি লোপ পাবে। আচ্ছা, এটা হতে পারে। এবার দেখেন অন্তর্হতি। অন্তর্হতি কি জিনিস? অন্তর্হতি হচ্ছে কোন শব্দের মাঝখান থেকে, শব্দের মাঝখান থেকে আনকমন একটা বর্ণ উঠে যাবে। কেমন সেটা দেখেন, বলছি ফাল্গুন, ফাল্গুন, ফাল্গুন। এই ফাল্গুন থেকে বলছে কি? ফাগুন, ফাগুন। অর্থাৎ দেখেন এখানে একটা আনকমন বর্ণ ল ছিল, এই লটা এখানে এসে উঠে গেছে। দেখেন বলছে কি? শাহ, শাহ, বাদশাহ বা সিপাই। লক্ষ্য করেন এই যে শাহ, এই শাহ থেকে কি? শাহ। দেখেন এই যেখানে হ ছিল, এই হটা উঠে গেছে। আনকমন বর্ণ মানে একটাই বর্ণ, দুইটা বর্ণ না। অর্থাৎ এই শব্দে দুইটা হ নাই, একটাই হ আছে, সেই হটা উঠে গেছে। এই উঠে যাওয়াটাকে কি কি বলে? অন্তর্হতি বলে, অন্তর্হতি বলে, অন্তর্হতি বলে। এই জায়গাতে ব্যাপারটা কি এরকম হয়েছে? এই জায়গাতে ব্যাপারটা এরকম হয়েছে না? এরকম হয়নি। আর এই অন্তর্হতি কোন ক্ষেত্রে হয়? এই অন্তর্হতি হয় ব্যঞ্জনের ক্ষেত্রে। ব্যঞ্জন, ব্যঞ্জন, ব্যঞ্জনের ক্ষেত্রে হয়, ব্যঞ্জনের ক্ষেত্রে হয়। ওকে ফাইন। এবার আসেন উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার। লক্ষ্য করেন এই যে এই জায়গা থেকে এই জায়গা দিকে তাকান, মাঝখানটা আমার কোনো দরকার নাই, মাঝখানটা বাদ, এটা দরকার নেই আমার। আমি এই দিকে তাকাই, দেখেন এই যে উদ্ধার থেকে ধার, তাহলে এই যে দেখেন শব্দের প্রথম বর্ণে, শব্দের প্রথম বর্ণে রস্যু ছিল, সে রস্যুটা উঠে গেছে। শব্দের প্রথম বর্ণে রস্যু ছিল, সে রস্যুটা উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে।
মানে এটা কি স্বরধ্বনি লোপ পেয়েছে। স্বরধ্বনি লোপ পাওয়া মানে কি স্বরলোপ, আর স্বরলোপের আরেকটা নাম হচ্ছে সম্পকর্ষ, অর্থাৎ উত্তর গ, উত্তর গ, উত্তর গ। কথা বলতেছেন? উত্তর গ, উত্তর গ, উত্তর গ। ক্লিয়ার? উত্তর গ। ওকে, দেখেন এটাকে আপনি আরেকটি কথা বলতে পারেন, এখানে রস্যু উঠেছে আবার এখানে দ উঠেছে, তাহলে আপনি দুইটার দৃষ্টিকোণ থেকে যদি আপনি সরস মানে সম্পকর্ষ যদি না পান, তাহলে আপনি সেটাকে বর্ণলোপ, বর্ণলোপ আপনি দিতে পারেন। কারণ এখানে দুইটা বর্ণ লোপ পেয়েছে, স্বরবর্ণ লোপ পেয়েছে, ব্যঞ্জন লোপ পেয়েছে, সুতরাং এটাকে আপনি বর্ণলোপ দিতে পারেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে প্রশ্নকর্তা এটাই চেয়েছে, এটা সম্পকর্ষ, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে স্বরলোপ, এটাই উত্তর চেয়েছে। কারণ আপনি নবম দশম শ্রেণীর বইতে দেখবেন এটা সম্পকর্ষ অর্থাৎ স্বরলোপ। আদি স্বরলোপের দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ, আরেকটা ছিল কি, আরেকটা আছে এই উদ্ধার থেকে ধার, সরি উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার, এই দুইটা উদাহরণ আছে। ক্লিয়ার? এরপরে আসেন 12 নম্বর প্রশ্ন, বলছে দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? ইয়েস, সম্পকর্ষ, এই জন্য সম্পকর্ষ, রাইট। মাহমুদুর রহমান, সম্পকর্ষ, ইয়েস সম্পকর্ষ। আচ্ছা, ক্লাসটি শেয়ার হচ্ছে না, আপনারা প্লিজ একটু শেয়ার করবেন, ক্লাসটা একটু শেয়ার করবেন আপনারা। ওকে, ক্লাসটি শেয়ার করবে। আচ্ছা, লক্ষ্য করেন দুরবস্থা, এই দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচে কোনটি পাওয়া যাবে? দুরবস্থা। এই দুরবস্থা শুধু সন্ধিতেই আসে না, এটা আরো একটা জায়গায় আসে, সেটা হচ্ছে বানান। আপনি বানানে পাবেন কি? বানানে পাবেন এইরকম দুরবস্থা, দুরবস্থা পাবেন, আপনি এরকম পাবেন দুরাবস্থা, দুরাবস্থা পাবেন, আপনি এরকম পাবেন দুরাবস্থা, এরকমও পাবেন। আবার মানে এইরকম আপনি এই বানানটা দেখতে পাবেন, আপনার মাথা আওলায়া যাবে, আপনার মাথা আওলায়া যাবে। ঠিক আছে, এবার দেখেন শব্দটা আসলে কি দুরবস্থা, দুরাবস্থা না, দুরবস্থা, দুরবস্থা। লক্ষ্য করেন দুরবস্থা। আচ্ছা, এবার দেখেন আপনি যদি ধরেন, ধরেন শব্দটা আপনি দুরাবস্থায় মানছেন, যে শব্দটা কি, শব্দটা হচ্ছে দুরাবস্থা, দুরাবস্থা, দুরাবস্থা। আচ্ছা দেখেন দূর বানানটা এই জায়গাতে কখনো দীর্ঘ হবে না, দীর্ঘ তখনই হবে যখন দূরত্ব বুঝাবে, দূরত্ব, দূরত্ব। দুরবস্থা মানে খারাপ অবস্থা, খারাপ অবস্থা, ঠিক আছে, অর্থাৎ এখানে দূরত্ব বুঝায় না। ওকে ফাইন, এবার আপনি একটু লক্ষ্য করেন, এবার আপনি একটু লক্ষ্য করেন এখানে। আচ্ছা, এবার আপনি একটু লক্ষ্য করবেন, ঠিক আছে, এখানে আপনি একটু দেখেন। হ্যাঁ, ধন্যবাদ মঞ্জুরুল, শেয়ার করেছেন, ধন্যবাদ ভাই। আচ্ছা, যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন, হ্যাঁ ক্লাসটা একটু শেয়ার করবেন, আপনাদের শেয়ার প্রত্যাশা করছি আমাদের এই আয়োজন আপনাদের জন্যই, সুতরাং একটু আমাদেরকে সহযোগিতা করবেন, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্য করেন দুরাবস্থা যদি আপনি বলেন যে এটা দুরাবস্থা, এটা যদি লিখেন তাহলে কি হবে দেখেন, এই যে র এর পরিবর্তে কি বসে? বিসর্গ বসে। র এর সাথে কি আছে দেখেন, আপনি একটা কাজ করবেন, র পর্যন্ত আগে লিখবেন, দূর, র পর্যন্ত লিখলেন, লিখার পরে র এর সাথে যদি কার থাকে সেই কারটাকে এই পাশে লিখবেন, আবস্থা। এখন আপনি বলেন শব্দটা অবস্থা না অবস্থা? নিশ্চয় শব্দটা হচ্ছে অবস্থা, অবস্থা না, নিশ্চয় অবস্থা না, র তুলে দিয়ে বিসর্গ হবে, নিশ্চয় অবস্থা না। যদি অবস্থা না হয় তাহলে আপনাকে অবস্থা লিখতে হবে, আর অবস্থা লিখলে শব্দটা হবে দুরবস্থা, দুরবস্থা, এটা হবে। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কোথায় আছে দেখেন, লক্ষ্য করেন দুরবস্থা কি হবে, দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে দেখেন, এই যে র, র এর জায়গাতে কি করবেন, র কে তুলে দিয়ে বিসর্গ বসাবেন, র পাইলে র কে তুলে দিবেন, তুলে দিয়ে বিসর্গ বসাবেন। ওকে, র, র এর সাথে কোনো কার নাই, র এর সাথে কোনো কার নাই, কার নাই মানে অ আছে, তারপর কি আছে, তারপর বাকি যেটুকু আছে ওইটুকু লিখবেন। ওকে ফাইন, এবার এই যে র, এই র কে তুলে দিয়ে বিসর্গ বসান। তাহলে এইটা কোথায় আছে দেখেন, দুর্যোগ অবস্থা, এটা কোথায় আছে দেখেন, কতে নাই, ক্ষতে নাই, গতে নাই, ঘতে আছে। অর্থাৎ 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এবার আসেন 13 নম্বর, ওই সদ্যজাত, সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখেন সদ্যজাত, আমি আপনাদেরকে বলে রাখি শব্দের মাঝে আপনি র পান, রেফ পান, রেফ, রেফ পান, ওকার পান, র রেফ ওকার। এছাড়া যদি আপনি তিনটা স যদি যুক্ত অবস্থায় পান, যদি যুক্ত থাকে, যুক্ত, যুক্ত কখনো মুক্ত নয়, যুক্ত অবস্থায় থাকবে, যদি যুক্ত অবস্থায় পান এগুলোকে তুলে দেন, তুলে দিয়ে তার জায়গাতে বিসর্গ বসান, এগুলোকে তুলে দিবেন, তুলে দিয়ে তার জায়গাতে বিসর্গ বসাবেন, যে জায়গাতে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে দিয়ে তার পরিবর্তে বিসর্গ বসাবেন। লক্ষ্য করেন আমি একটা শব্দ লিখে দেখেন, নিশ্চয়, 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 দেখেন এই যে তালবর স এর সাথে যুক্ত আছে চ,
এখন আপনি কি করবেন, এই চ যেখানে, এই যে তালব্য স যেখানে আছে, তালব্য স মানেই বিসর্গ, আপনি তালব্য স পর্যন্ত লিখেন, আপনি যুক্ত বানানটা ভেঙে দেন, নিস যোগ কি বাকি কি থাকে চয়, এবারে তালব্য স তুলে দেন, তুলে দিয়ে তার জায়গাতে বিসর্গ বসান। দেখেন এই সদ্যজাত, এই সদ্যজাত শব্দের দিকে তাকান, সদ্যজাত লক্ষ্য করেন, সদ্যজাত। তাহলে এই যে দেখেন ওকার, ওকারটা কার সাথে আছে দেখেন, এই যে দয়ে জফলা, দয়ে জফলা, দয়ে জফলা, তাহলে এই দয়ে জফলাটা লিখবেন, তারপরে এই ওকারটার বদলে এই জায়গাতে একটা বিসর্গ দিবেন। ওকে ফাইন, দেওয়ার পরে আলাদা করে দেন, বাকি কি আছে এইটুকু আছে, জয়াকার ত জাত। আর এই যে দেখেন এই পাশে কি শুরুতে একটা দন্ত স ছিল, তাহলে এইটা সন্ধি বিচ্ছেদ হবে এইটা, তাহলে এটা কোথায় আছে, এই দেখেন সদ্য যোগ জাত, অর্থাৎ উত্তর গ। উত্তর কি হবে, উত্তর এখানে হবে গ, উত্তর এখানে হবে গ, সদ্যজাত উত্তর হবে গ। উত্তর সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, 13 নম্বরের সঠিক উত্তর গ। আসেন 14 নম্বর প্রশ্ন, বলছে রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, দেখেন গুলু গুলু হবে গো, গুলু গুলু, রাজিয়া সুলতানা, গুলু গুলু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা লক্ষ্য করেন, এবার দেখেন রবীন্দ্র শব্দের মাঝে দেখেন কি আছে, একটা দীর্ঘইকার আছে, দীর্ঘইকার, দীর্ঘইকার। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, শব্দের মাঝে যদি আকার থাকে, শব্দের মাঝে যদি দীর্ঘইকার থাকে, শব্দের মাঝে যদি দীর্ঘকার থাকে, যদি আপনি এই তিনটা বর্ণ পান, এদের সন্ধি বিচ্ছেদ একই ধরনের হয়, একই জাতীয় হয়। মনে রাখবেন এরা হচ্ছে কি, এরা হচ্ছে মুরব্বি, মুরব্বি, ঠিক আছে, এরা হচ্ছে গুরুজন। এই গুরুজনের যে সম্পদটা আছে, এই সম্পদটারে আপনি দুইটা ভাগ করে দিবেন। ভাগ করবেন কিভাবে, এই যে শব্দের মাঝে যখন আপনি আ পাবেন, এই আটাকে আপনি দুইটা ভাগ করবেন, বলবেন যে তুই নে আ, তুইও নে আ, দুইজনই আ নিয়ে নে, আনিবেন। আনিয়ে দেখবেন যে শব্দের সাথে আ যুক্ত করলে শব্দটি সঠিক বানান দেয় কিনা, যদি না দেয় তাহলে তার জায়গাতে অবশ্যই অ ছাড়া আর কিছু হবে না, অ ছাড়া আর কিছু হবে না। দেখেন আমি একটা শব্দ লিখেছি জলাশয়, জলাশয়, লক্ষ্য করেন শব্দের মাঝে একটা আ আছে, অর্থাৎ আয়ের আগে এতটুকু লিখেন, আয়ের পরে এতটুকু লিখেন, লিখেন জল যোগ কি শয়। এবার আপনি একটা কাজ করেন, আপনি কি করবেন, এই আটাকে আপনি এই পাশেও দিয়ে দিবেন, এই পাশে আপনি দিয়ে দিবেন। এবার আপনি দেখেন তো জলা যোগ আশয় হয় না জল যোগ আশয় হয়, শব্দটা কি জল না জলা, নিশ্চয় শব্দটা জল। তাহলে এই যে দেখেন যদি আ না নেয় তাহলে সেক্ষেত্রে কি নিবে, অ নিবে। তাহলে এই জায়গাতে আপনি আ তুলে দেন, তাহলে কি নিবে, অ নিবে। তাহলে এটা কি জল আর ওটা কি আশয়, জলাশয়। দেখেন আমি আরেকটা শব্দ বলি, আরেকটা শব্দ বলছি কি, বলছি বিদ্যালয়। দেখেন বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দের দিকে তাকান, এই যে শব্দের মাঝে আকার আছে, আকার, আপনি কি করবেন, এই আকারটারে আপনি কি করেন, আলাদা করেন। আপনি আকারটার আগে কি আছে, এই যে বিদ্য এটা আছে, পরে কি আছে লয় এটা আছে। এবার আপনি একটা কাজ করেন, আকারটাকে এর সাথে দিয়ে দেন, আগের অংশের সাথে দেন, পরের অংশের সাথেও দেন, তাহলে কি হচ্ছে বিদ্যা যোগ আলয়, বানান তো বিদ্যা আর আলয়ই, অর্থাৎ এটাই নেয়। ওকে ফাইন, তাহলে এটা চেঞ্জ করা যাবে না, আর চেঞ্জ করা যাবে না। ওকে, এবার দেখেন শব্দের মাঝে যদি আপনি দীর্ঘই পান, দীর্ঘই, দেখেন শব্দটা হচ্ছে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। আপনি কি করবেন, শব্দের মাঝে দীর্ঘই পেয়েছেন, আপনি জাস্ট এটা দুইটা পাঠ করবেন, এই পাশে একটা দীর্ঘই দেবেন, এই পাশে একটা দীর্ঘই দেবেন। যদি আপনার দীর্ঘই না নেয় তাহলে নিবে কি, রস্বই নিবে। দীর্ঘই যদি না নেয় তাহলে কি নেবে, তাহলে রস্বই নেবে। দীর্ঘই না নিলে রস্বই নেবে, দীর্ঘই না নিলে রস্বই নেবে। ওকে, এবার দেখেন এই দীর্ঘের আগ পর্যন্ত লিখেন, আগ পর্যন্ত কি আছে, পর, পর, আর এই পাশে কি আছে, খা আছে। ওকে, এবার এর সাথে একটা দীর্ঘই দেন, এর সাথে একটা দীর্ঘই দেন। দেখেন আপনি কি দেখেছেন পরিমাণটা দীর্ঘই হইতে, না হয় না, অর্থাৎ দীর্ঘই নেয় না, এটা কি নেয়, দীর্ঘই না নিলে কি নিবে, রস্বই নিবে, এছাড়া অন্য কিছু নিবে না। অর্থাৎ এইটা সন্ধি বিচ্ছেদ, এইটা ইচ্ছা বানান দীর্ঘই। ওকে ফাইন, এবার যদি আপনি দীর্ঘও পান, দেখেন রবীন্দ্র, এই রবীন্দ্রের দিকে তাকান, রবীন্দ্রতে কি আছে, রবীন্দ্র, রবীন্দ্র, লক্ষ্য করেন এই যে দীর্ঘইকার। ওকে ফাইন, তাহলে একটা কাজ করেন, আগ পর্যন্ত লিখেন রব, রব, আর এখানে কি দন্ত নয় দ ফলা। এবার এর সাথে একটা দীর্ঘই দেন, এর সাথে একটা দীর্ঘই দেন। দেখেন রবি বানান কখনো দীর্ঘই হয় না, রবি বানান কি হয়, রস্বই হয়। আর ইন্দ্র বানান কখনো দীর্ঘই হয় না, হয় কি, রস্বই হয়। তাহলে রবি যোগ ইন্দ্র কোথায় আছে, এই যে গতে আছে। তাহলে এই জায়গাতে আমাদের 14 নম্বর সঠিক উত্তর হবে গ। 14 নম্বর সঠিক উত্তর কি হবে, 14 নম্বর সঠিক উত্তর কি হবে বলেন,
বিজ্ঞানেরটা গণিত টিচার বলতে পারবেন, আমি এটা বলতে পারবো না, আপনারা একটু তার থেকে জেনে নেবেন। হ্যাঁ, স্যার থেকে একটু জেনে নেবেন, আমি এটা জানি না। হ্যাঁ, দিয়েছেন কিনা স্যার একটু একটু জেনে নেবেন। ওকে, মাহমুদুর রহমান একটু জেনে নেবেন। ওকে, তাহলে দেখেন আরেকটা বিষয় দেখেন, যদি আমরা দীর্ঘকার দিয়ে দেখি, দীর্ঘকার, তাহলে দীর্ঘকার কি করব, দুইটা পার্ট করব, এই পাশেও দীর্ঘ দেব, এই পাশেও দীর্ঘ দেব। দীর্ঘ যদি না নেয় তাহলে কি নেবে, রস্য নেবে, রস্য নেবে, দীর্ঘ না নিলে রস্য নেবে, হিসাব বরাবর। দেখেন একটা শব্দ লিখছি, মরুদ্যান, মরুদ্যান, তাহলে এই যে দেখেন দীর্ঘ আছে কার সাথে, রয়ের সাথে, তাহলে এই দীর্ঘর আগের অংশটুকু লিখি মর অমর, আর এই জায়গাতে কি আছে, এই জায়গাতে আছে দান। এবার দেখেন এর সাথে একটা দীর্ঘ দেন, এর সাথে একটা দীর্ঘ দেন। এবার আপনি বলেন তো উদ্যান বানানটি কখনো আপনি দীর্ঘ দিয়ে লিখেছেন? অবশ্যই না, অর্থাৎ তাহলে কি হবে, রস্য হবে। মরু বানানকে আপনি কখনো দেখেছেন যে দীর্ঘকার দিয়ে হইতে? না, তার মানে মরু বানানটা রস্যকার হবে। তাহলে মরু যোগ উদ্যান, এটাই হবে সন্ধি বিচ্ছেদ। ওকে, এটাই হবে সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা তাহলে 14 নম্বরটা আমরা জেনে গেলাম। 14 নম্বরটা আমরা জেনে গেলাম। আমি আপনাদেরকে বলেছি যে আপনি শুধু বিগত সালের প্রশ্নের সমাধান করবেন না, তার সাথে সংযুক্ত আরো অনেক কিছু আপনি জানতে পারবেন। বলে রাখি, যেগুলো বিগত সালের পরীক্ষায় এসেছে, যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলেই প্রশ্নকর্তা সেখান থেকে প্রশ্ন করেছে, অর্থাৎ তার সাথে যুক্ত কিছুই আমরা পড়ব। ওকে, আসেন পরেরটা দেখে একটু লক্ষ্য করেন। 15 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে দ্বৈপায়ন। এই দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন, দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? হ্যাঁ, দ্বৈপায়ন। ওকে, লক্ষ্য করেন এই দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে হবে এরকম, দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন হবে, দ্বীপ যোগ আয়ন। অনেকে অয়ন লিখেন, অয়ন হবে না, মনে রাখবেন অয়ন হবে না, অভিধান মতে আয়নটাই শুদ্ধ। দ্বীপ যোগ আয়ন সমান দ্বৈপায়ন। ওকে, আয়ন হবে। ওকে, দেখেন লক্ষ্য করেন এই জায়গাতে ব্যাপারটা কি ঘটনা ঘটছে, শব্দের মাঝে আকার আছে, আকার 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 আছে, আছে আকার আছে, আকার আছে কিনা? নিশ্চয় আছে, নিশ্চয় আছে আকার। তাহলে এই আকার পর্যন্ত লিখেন। এই পাশে কি ছিল, এই পাশে ছিল দ্বৈপ, আর এই পাশে কি অন। এবার দেখেন এর সাথে একটা আকার দেন, এর সাথে একটা আকার দেন, কি হবে? দ্বৈপ হবে না, সরি দ্বৈপ হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখে যে বিষয়টা এখানে যে ওই কারটা আছে, এটা প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে গুণ বৃদ্ধিতে অর্থাৎ বৃদ্ধির নিয়মে ওই আসে। এই ওইটাকে, এটা প্রকৃতি প্রত্যয়ের নিয়মে এই দীর্ঘইটারে কি করতে হয়, সরি এই ওই কারটারে কি করতে হয়, ওই কারটারে রস্যইকার করতে হয়, ইকার করতে হয়। আর আমরা জানি দ্বীপ বানানটাতে দীর্ঘই হয়, এই জন্য এটা দ্বীপ হবে। হ্যাঁ, এখন দ্বীপা হবে না দ্বীপ হবে? নিশ্চয় দ্বীপ হবে। তাহলে দ্বীপ যোগ আয়ন সমান কি দ্বৈপায়ন। দ্বীপ যোগ আয়ন সমান কি? দ্বীপ যোগ আয়ন সমান দ্বৈপায়ন, অর্থাৎ উত্তর ক। আসেন পরের যে প্রশ্নটা আছে, 16 নম্বর প্রশ্ন, বলে সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? একটু দ্রুত কমেন্ট করবেন এইটা, একটু দ্রুত কমেন্ট করবেন এইটা। দ্বৈপায়ন, দ্বৈপায়ন শব্দ, সরি পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? একটা দ্রুত কমেন্ট করবেন, দ্রুত দ্রুত, ফার্স্ট একটু কমেন্ট করবেন যে পরস্পর শব্দটি কোন নিয়মে, কোন সন্ধি, মানে কোন সন্ধিবদ্ধ। একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত। আপনারা এটা বেশ মানে ভুল করেন, এটা বেশ ভুল করেন। শব্দটা দ্বীপ, হ্যাঁ শব্দটা দ্বীপ, দ্বৈপ না। হ্যাঁ, দ্বীপ হবে, হাসি মধু দ্বীপ হবে, দ্বৈপ হবে না। হ্যাঁ, ওকে, আমি এখানে দুই ধরনের উত্তর পাচ্ছি, এক পক্ষ উত্তর করছেন গ, আরেক পক্ষ উত্তর করছেন ঘ। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি বলছেন একজন, এক পক্ষ বলছেন বিসর্গ সন্ধি, অন্য পক্ষ বলছেন নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, তাই না? আসলে উত্তর কোনটা হবে? দেখেন যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু ক্লাসটা শেয়ার করবেন, একটু কৃপণতা করবেন না, ক্লাসটি শেয়ার করবেন, পাশাপাশি বন্ধুদেরকে একটু মেনশন করবেন। হ্যাঁ, বন্ধুদেরকে একটু মেনশন করবেন। আচ্ছা আসেন, এখানে পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদটা যদি আমরা দেখি তাহলে এই রকম দেখি, পর যোগ পর, পরস্পর। ওকে, দেখেন শব্দের মাঝে যদি তিনটা স্বযুক্ত অবস্থায় থাকে, যেমন দেখেন নিস্তার,
এই নিস্তার শব্দ দেখেন দন্ত স যুক্ত অবস্থায় আছে, এই দন্ত এর সাথে এই যে দন্ত সটা আপনি আলাদা করেন, নিস্তার বলছি 3 স যুক্ত অবস্থায় থাকলে শকে তুলে দিয়ে বিসর্গ করতে হয়, অর্থাৎ এই শয়ের জায়গাতে কি হবে, শয়ের জায়গাতে বিসর্গ হবে, নিস যোগ তার, এরকম। একইভাবে দেখেন পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, এই যে দেখেন পরশ, এই দন্ত স যোগ কি পর, তাহলে এই দন্ত এর পরিবর্তে কি বসাবেন, এই দন্ত এর পরিবর্তে আপনি এখানে বিসর্গ বসাবেন, পর যোগ পর। এখন এই যে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ এই বিসর্গ নিয়ে হয় না, এই শব্দের সন্ধি বিচ্ছেদ হয় এরকম পর যোগ পর। তাহলে বিসর্গ হবার কথা ছিল, কিন্তু নিয়ম অনুযায়ী বিসর্গ হবার কথা ছিল, কিন্তু বিসর্গ হয়নি। এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি। ওকে ফাইন। এই যে নিপাতনের সিদ্ধ সন্ধি, এইটা হচ্ছে পূর্বের নবম দশম শ্রেণীর যে বইটা আছে, পূর্বের নবম দশম শ্রেণীর যে বইটা আছে, সেই বই অনুযায়ী এতদিন এটা নিপাতনের সিদ্ধ সন্ধি উদাহরণ ছিল। তবে এখন প্রমিত ব্যাকরণ অনুযায়ী এটাকে নিয়ম ওয়াইজি ভাঙ্গা হয়েছে, অর্থাৎ এই শকে তুলে দিয়ে বিসর্গ দিয়ে বিচ্ছেদ করা হচ্ছে। এই জন্য এইটা এখনকার উত্তর হিসেবে এটা হচ্ছে বিসর্গ সন্ধি। যদি আপনি বিসর্গ সন্ধি না পান, যদি অপশনে আপনি বিসর্গ সন্ধি না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি নিপাতনে সিদ্ধ দেবেন। তবে অবশ্যই আপনি দাগাবেন কি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি অবশ্যই দাগাবেন, অবশ্যই দাগাবেন, অবশ্যই দাগাবেন। অবশ্যই আপনি এটাকে বিসর্গ সন্ধি দাগাবেন। যদি বিসর্গ সন্ধি না পান, সেক্ষেত্রে আপনি এটাকে নিপাতনে সিদ্ধ দাগাবেন, সেই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রে নয়। ক্লিয়ার? ওকে, আসেন পরের প্রশ্ন। 17 নম্বর বলছে বাগাড়ম্বর। এই বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ লক্ষ্য করেন, আমি বলে দিচ্ছি। শব্দের মাঝে যখন আপনি বর্গের তৃতীয় বর্ণ পাবেন, তখন তৃতীয় বর্ণকে 1 নম্বর বানাবেন, অর্থাৎ ক, খ, গ, ঘ, ও। অর্থাৎ এই যে গ যদি থাকে, আপনি সেটাকে ক বানাবেন। চ, ছ, জ, আপনি জ পান, জকে আপনি চ বানাবেন। যদি আপনি ট, ঠ, ড, ট, ঠ, ড, ড পান, তাহলে আপনি ট বানাবেন। দেখেন শব্দটা হচ্ছে নিযন্ত। নিযন্ত শব্দের দিকে তাকান, শব্দের মাঝে বর্গীয় জ 3 নম্বর বর্ণ আছে, তাহলে আপনি 3 নম্বর বর্ণটা 1 নম্বর বানান, চ বানান, তার নিচে হসন্ত দেন। হসন্ত দেওয়ার পর একটা, এই যে হসন্ত দেওয়ার অর্থ কি, একেবারে পিওর সিঙ্গেল। এবার দেখেন এর সাথে কোনো কার নেই, মানে কি আছে, অ আছে। কার নাই মানে অ আছে, তাহলে নিজ যোগ অন্ত সমান নিযন্ত। একইভাবে দেখেন এই যে বাগাড়ম্বর, এই বাগাড়ম্বর গ হচ্ছে 3 নম্বর, এই 3 নম্বরে আপনি 1 নম্বর করেন, 1 নম্বর কি হবে, ক হবে, ক, তাহলে কি হবে, বয়াকার ক, বাক। এবার দেখেন এর সাথে একটা আকার ছিল, আকারটারে লিখে নিয়ে পাশে আড়ম্বর, বাক যোগ আড়ম্বর সমান হচ্ছে বাগাড়ম্বর। এই যে বাক যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। তাহলে উত্তর হচ্ছে গ। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর গ। 17 নম্বরের সঠিক উত্তর গ। 17 নম্বরের সঠিক উত্তর গ। 17 নম্বরের সঠিক উত্তর গ। 17 নম্বর সঠিক উত্তর কি? গ। ইয়েস, হসন্ত পিওর সিঙ্গেল। বুঝছেন, হসন্ত মানেই হচ্ছে পিওর সিঙ্গেল। মনে করেন এই যে ক, এই ক কে আপনি সিঙ্গেল দেখছেন, কিন্তু ভুল করেও না আপনি তাকে সিঙ্গেল ভাববেনই না। যার কেউ নাই, তার একটা অ আছে, অর্থাৎ তার একটা বান্ধবী আছে, একটা জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে, মানে এই সিঙ্গেল না, একটা অ আছে। আর দেখেন যদি কয়াকারে কা বলি, তাহলে এর সাথে দেখেন ক আছে, কয়ের সাথে একটা আ আছে। এই যে আ, এই আকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, আটাকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। এই যে এর যা আছে, আপনি তারা দেখতেছেন যে একা না, এর সাথে কেউ আছে। আর এই জায়গাতে দেখে আপনি ভুল করতে পারেন, ভুল করা যাবেই না। যার কেউ নাই, তার অ আছে। যতক্ষণ না দেখবেন তার নিচে এরকম হসন্ত আছে, ততক্ষণ আপনি স্বীকারই করবেন না যে ও সিঙ্গেল। এই কথা জীবনে স্বীকার করবেন না। ওকে, আসেন 18 নম্বর কোশ্চেন। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলেন? জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জনৈক, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনে রাখবেন, শব্দের মাঝে যদি আপনি ঐকার পান, এই ঐকারটারে আপনি এ অথবা ওই বানাবেন। এ অথবা ওই বানাবেন, কোথায় বানাবেন জানেন? এই বানাবেন, প্লাসের ওই পাশে নিয়ে যে এ অথবা ওই বানাবেন, ওই বানাবেন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনি যদি কোনো বর্ণকে, কোনো স্বরবর্ণকে আপনি যদি প্লাসের ওই পাশে নিয়ে চলে যান,
তাহলে ভদ্রতার খাতিরে এই পাশে শেষ যে বর্ণটা আছে সেই বর্ণটার সাথে একটা অ বা আ যুক্ত করতে হয়। শেষ বর্ণটির সাথে একটি অ বা আ যুক্ত করতে হয়। দেখেন এই যে জনৈক শব্দের দিকে তাকান, এই জনৈক শব্দ দেখেন এই দন্ত ন, এই দন্ত নয়ের সাথে আছে ঐকার। এই ঐকারটারে আপনি ক্লাসের ওই পাশে নিয়ে চলে যান, নিয়ে গেলেন, নিয়ে গেলে কি থাকছে, এই ওইটা নিয়ে যান, নিয়ে যে এ অথবা ওই বানান। ঐকারের পরে কি আছে, ঐকারের পরে ক আছে, ক ক, ওকে। আর এই পাশে কি থাকতেছে, এই পাশে থাকতেছে জন। এবার আপনি একটা কাজ করেন, এই জন শব্দের শেষ বর্ণ মধ্য দন্তন্য, এই দন্তন্যের সাথে আপনি হয় অযুক্ত করবেন নয়তো আ যুক্ত করবেন। এবার আপনি বলেন শব্দটা জন না জনা। নিশ্চয় শব্দটা জন, তাহলে জনই লিখেন, ওকে। আর এই পাশে এবার আসেন, এ হবে না ওই হবে, এটা সম্পূর্ণ বানানের উপর নির্ভর করবে। এবার আপনি এ দিয়ে যদি লেখেন হবে এক, আর ওই দিয়ে লিখলে হবে ঐক। এবার আপনি বলেন এক না ঐক। নিশ্চয় এক, যদি এক হয়ে থাকে তাহলে আপনি একই লিখেন। জন যোগ এক সমান কি, জনৈক। এই যে দেখেন জন যোগ এক, জন যোগ এক, জন যোগ এক, উত্তর খ। অর্থাৎ 18 নম্বর প্রশ্নের উত্তর কি, 18 নম্বর প্রশ্নের উত্তর খ, 18 নম্বর প্রশ্নের উত্তর খ, 18 নম্বর প্রশ্নের উত্তর খ, 18 নম্বর প্রশ্নের উত্তর খ। আসেন 19 নম্বর প্রশ্ন, বলছে প্রাতরাশ। প্রাতরাশ এর সন্ধি, প্রাতরাশ এর সন্ধি, প্রাতরাশ এর সন্ধি, প্রাতরাশের সন্ধি কি হবে? দেখেন প্রাতরাশের সন্ধি কি হবে, শব্দের মাঝে দেখেন র পেয়েছেন, র আছে, র যেহেতু আছে আপনাকে বলেছি শব্দের মাঝে র রেফ ওকার 300 যুক্ত মানে সেখানে কি হবে, বিসর্গ। তাহলে এবার একটা কাজ করেন, এই যে প্রাতরাশ এই র পর্যন্ত লিখেন, প্রাতরাশ এই যে র, র এর সাথে আকাশ পড়েয়া তারপরে তালব্য স, ওকে। এই র, র এর পরিবর্তে কি বসাবেন, র এর পরিবর্তে আপনি বিসর্গ বসান, প্রাত যোগ আশ। তাহলে এটাই হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এটা এখন কোথায় আছে, এই দেখেন প্রাত যোগ আশ, প্রাতর যোগ আশ সমান কি, প্রাতরাশ। তাহলে 19 নম্বর উত্তর কি হবে, 19 নম্বর উত্তর হবে গ, 19 নম্বর উত্তর হবে গ, 19 নম্বর উত্তর হবে গ, 19 নম্বর উত্তর গ, এটাই সঠিক। 19 নম্বর উত্তর গ, এটাই সঠিক। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝছেন? এবার আসেন 20 নম্বর প্রশ্ন, বলছি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কোন অংশের? ঝটপট উত্তর করবেন, কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি মানে কি বলেন তো, সন্ধি মানে কি? সন্ধি মানে হচ্ছে মিলন। সন্ধি অর্থ, সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ মিলন, সন্ধি অর্থ ঐক্য, সন্ধি অর্থ চুক্তি, সন্ধি অর্থ চুক্তি, চুক্তি। এখন কথা হলো এই যে সন্ধি মিলন, এই মিলনটা কার মিলন? এই মিলনটা হচ্ছে ধ্বনির মিলন। ধ্বনির মিলন, কখনো শব্দের মিলন নয়। দেখেন আপনি যুক্ত করছেন বিদ্যা আর আলয়, দেখেন সন্ধি হচ্ছে কার? সন্ধি হচ্ছে এই যে প্রথম যে শব্দ আছে সেই শব্দের সেই যে বর্ণটা আছে, এই শেষ বর্ণটা কি দেখেন, এই শেষ বর্ণটা আ। এই শেষ বর্ণ দ্বিতীয় শব্দের দেখেন শেষ বর্ণ বা ধ্বনি, দ্বিতীয় শব্দের প্রথম যে ধ্বনিটা কি আছে, এই যে আ, শেষ ধ্বনি আ, প্রথম ধ্বনি আ, এই দুইটা ধ্বনির মধ্যে সন্ধি হয়ে যাচ্ছে আ। অর্থাৎ এটা কার মিলন? এটা ধ্বনির মিলন। আর ধ্বনি রিলেটেড যা কিছু হবে সবকিছুই হলো ধ্বনি তত্ত্ব। তাহলে আমার 20 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব। তাহলে 20 নম্বর উত্তর কি হবে? ধ্বনি তত্ত্ব। তাহলে 20 এর সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর খ, 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 খ। সঠিক উত্তর খ, সঠিক উত্তর খ। 20 এর সঠিক উত্তর খ, 20 এর সঠিক উত্তর খ। যারা ক লিখেছেন, যারা খ লিখেছেন আপনার জন্য সমবেদনা, ঠিক আছে? সরি, যারা ক লিখেছেন, ক, অনেকে ক লিখেছেন, ক যারা লিখেছেন তাদের জন্য সমবেদনা রইল। স্যার শেষ করব? ওকে স্যার, ওকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।